আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর। মাউন্ট এলিজাবেথের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ। ওনার সকাল এবং দুপুরের চেয়ে এখনকার অবস্থার উন্নতি হয়েছে। ব্লাড প্রেশার অনেকটা স্টেবল হয়ে আছে। সিঙ্গাপুরের টিমটার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত উনি এখানেই থাকবেন। হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষকে দুষলেন বেগম জিয়া। বললেন আগের তারিখে তিনি প্রস্তুত থাকলেও আনা হয়নি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চমূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহাই প্রতিমন্ত্রীর। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। দুদকের হটলাইন 106-এ অভিযোগের অনুসন্ধানে মিলল বিমান ও সিভিল এভিয়েশনের 19 খাতে দুর্নীতির খোঁজ। প্রতিমন্ত্রীর হাতে প্রতিবেদন, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের অনুসন্ধান রিপোর্ট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এ কারণে তাকে এখনই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের যৌথ পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওবায়দুল কাদের এখনও শঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা। সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। বিকেলে ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিনভর নানা শঙ্কার উৎকণ্ঠার পর ঘোষণা এলো উন্নতি হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার। সিঙ্গাপুর থেকে রোববার রাত 8টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বিদেশি চিকিৎসক দল। দীর্ঘ সময় ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ও সিঙ্গাপুর প্রতিনিধি দলের যৌথ সিদ্ধান্ত আসে রাত 9:30টায়। যেহেতু ওনাকে এই মুহূর্তে শিফট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেজন্য আমরা আগামী 24 ঘন্টা ওনাকে এখানে রেখে, আমাদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাই। যেহেতু ওনার অবস্থার উন্নতি হচ্ছে এখনো পর্যন্ত, এখন ডাকলে উনি সাড়া দেন, কথা বলার চেষ্টা করেন, এই জন্য আমরা মনে করছি যে উন্নতি হচ্ছে, ব্লাড প্রেশার স্টেবল আছে। সুতরাং এখন ওনাকে বিদেশে না পাঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আমরা পাঠাবো। তবে তিনি একদমই শঙ্কামুক্ত এমনটা বলার সুযোগ নেই এখনো। যদিও বিকেলে তিনি চোখ খুলে সাড়া দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ডাকে। তাকে দেখতে রাজশাহী থেকে সরাসরি 3:30টায় হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী। এর পরে আসেন রাষ্ট্রপতি। দীর্ঘ সময় অবস্থানের পর চলে যান তারা। পরে সন্ধ্যা 6টায় ওবায়দুল কাদেরের সবশেষ অবস্থা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। উনি পা নাড়াচ্ছেন, নাড়ায় বলতেছেন কথাবার্তা, চেষ্টা করতেছেন কথাবার্তা। এখন এই অবস্থায় উনি আছেন, তা আমরা আরো কিছুক্ষণ দেখব। এই হেমোডাইনামিক স্টেবিলিটি যদি আইবিপি মেশিন দেয় কিছুক্ষণ স্টেবল থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত 2টা হবে, যে আমরা হয়তো মেডিকেলও থেরাপি দিয়ে যেতে পারি অথবা বাইপাস। নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। রোববার ভোরে হঠাৎই শ্বাসকষ্ট দেখা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। পরে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষার পর হার্টে 3টি ব্লক ধরা পড়লে নেওয়া হয় সিসিইউতে। ওবায়দুল কাদেরের এমন খবরে হাসপাতালে ছুটে আসেন দলের নেতাকর্মীরা। অন্য কোথাও মুভ হইতে পারে যদি ডাক্তার সেটা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন। এইভাবে ওরা এখন কাজ করছে। এখন সমস্যা নেই, এখন কমফর্ট। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। রাতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
2016 সালে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এছাড়া তিনি পরপর 2 মেয়াদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, রাব্বি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের আইসিইউতে এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রয়েছেন। তবে তার অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে, অর্থাৎ চিকিৎসক দল ব্রিফিংয়ে যেটি কয়েক ঘন্টা যাবৎ বলে আসছিল যে তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, তিনি নাড়াচাড়া করছেন এবং তিনি চোখ মেলছেন, এই লক্ষণগুলো কিন্তু ক্রমশ বাড়ছে। তবে তার এই উন্নতির লক্ষণ আসলে এতটা উপযোগী নয় যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাবার মতো। সেই ক্ষেত্রে উনি কিন্তু বাংলাদেশেই থাকছেন, অর্থাৎ এই হাসপাতালে চিকিৎসাধীন থাকছেন এবং চিকিৎসক দল আমাদেরকে জানিয়েছেন যে এই সিদ্ধান্ত অন্তত 24 ঘন্টার মধ্যে ওনাকে কিন্তু এখান থেকে সরানো হবে না। জানিয়ে রাখতে পারি, সিঙ্গাপুর থেকে যে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে যে চিকিৎসক দল এসেছিলেন ওবায়দুল কাদেরের এই স্বাস্থ্য এই চিকিৎসার ব্যাপারে, তাদের সাথে আলোচনা করেই বাংলাদেশের অর্থাৎ এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলছেন যে যেহেতু সিঙ্গাপুরের আসলে পথটা অনেক দূর, 4 ঘন্টার ফ্লাই, এই 4 ঘন্টা ফ্লাই করা ওনার মতো একজন ঝুঁকি উনার মতো একজন রোগীর জন্য সেটি অবশ্যই ঝুঁকিপূর্ণ, যেই কারণে উনি বঙ্গবন্ধু এই মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই থাকছেন। ওই ব্রিফিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরো জানিয়েছেন যে আশপাশের উপমহাদেশের যারা হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন খ্যাতনামা, যেমন বলা হয়েছে যে ভারতের দেবী শেঠি, তার সাথেও যোগাযোগ করা হচ্ছে, চিন্তা করা হচ্ছে যে তাদেরকে বাংলাদেশে এনে ওবায়দুল কাদেরের চিকিৎসা করানোর জন্য। আপনাকে একটু জানিয়ে রাখি যে ওবায়দুল কাদেরকে দেখতে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মঈন খান এসেছিলেন, ওনার সঙ্গে এসেছিলেন মওদুদ আহমেদ। তারা কিন্তু তাকে দেখে গেছেন এই আইসিইউ থেকে। আরেকটি বিষয় সর্বশেষ জানাবো রাব্বি, পুলিশের ডিএমপি কমিশনার উনি এখানে ব্রিফ করেছেন। উনি বলেছেন যে সরকার প্রধান আসলে নির্দেশ দিয়েছেন যাতে এই চিকিৎসা ব্যবস্থাটা ঠিকঠাক মতো হয়, এর জন্য যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে ভিড় না করার জন্য। এবং উনি এও জানিয়েছেন যে সাংবাদিকদের নিয়মিত 3 বেলা ডাক্তারদের পক্ষ থেকে স্বাস্থ্যের ব্যাপারে ব্রিফিং করা হবে, সাংবাদিকদের তখন গেটের বাইরে থেকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হবে। তো রাব্বি, এই ছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক অবস্থা নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার আজহার লিমন। অন্য প্রসঙ্গ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন। রাজশাহী থেকে ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট 7, 8, 9 ও 10-এর সদস্যদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী খোলা জিপে করে সশস্ত্র বাহিনীর সবচেয়ে এই বড় শাখা সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন। পরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4টি ইউনিটকে সশস্ত্র বাহিনীর বীরের প্রতীক জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। সরকার আধুনিক ও চৌকো সেনাবাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড প্রতিষ্ঠা সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা আধুনিক ও চৌকো সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এই জন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের সরকার শাসক হিসেবে নয়,
জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। এই সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রণাঙ্গনে সশস্ত্র বাহিনীর মর্যাদার প্রতীক জাতীয় পতাকা পাওয়া এসব বীর সেনারা ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সর্বোচ্চ আস্থায় নিয়োজিত করবে এমন প্রত্যাশার কথাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরে সেনা সদস্যদের বিশেষ নৈপুণ্য লাঠি খেলা সহ নানা কসরত উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আগত অতিথিরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, রাজশাহী। আদালতে আসার জন্য প্রস্তুত থাকার পরও 20 ফেব্রুয়ারি বেগম জিয়াকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। আজ নাইকো মামলায় হাজির হয়ে একথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলা থেকে অব্যাহতি চান আসামি পক্ষের আইনজীবীরা। দুদকের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, অব্যাহতির সুযোগ নেই। এদিন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুপক্ষের আইনজীবী। ঘুমিয়ে আছেন, এখনো পর্যন্ত ঘুম থেকে তিনি উঠেন নাই। ঘুম থেকে না ওঠায় বেগম জিয়াকে আদালতে হাজির করা যায়নি গত 20 ফেব্রুয়ারি আদালতকে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। নাইকো দুর্নীতি মামলায় রোববার আদালতে হাজির হয়ে বেগম জিয়া জানান, আদালতে আসার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাকে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। ঘুম থেকে না ওঠায় আদালতে নেওয়া যায়নি এমন তথ্য সঠিক নয় বলেও জানান তিনি। এরপর শুরু হয় নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে শুনানিতে মামলা থেকে অব্যাহতি চান আসামিপক্ষের আইনজীবীরা। এটা একটা ভয়েড অ্যাব ইনিশিও, একটা নালিটি, একটা অচল মামলা, এবং এই মামলায় সকলকে অব্যাহতি দেওয়ার জন্য আমি আদালতের কাছে আবেদন করেছি। দুদকের আইনজীবী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বেগম জিয়া সহ আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে, অব্যাহতি পাওয়ার সুযোগ নেই। তারা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট না করে ইচ্ছামতো একটা চুক্তি করেছিলেন। আমরা আশা করছি বেগম খালেদা জিয়ার পক্ষে আগামী তারিখে যুক্তি তর্ক শেষ হলে মাননীয় আদালত এই মামলায় চার্জ গঠনের বিষয়ে একটি আদেশ প্রদান করবেন। আগামী 19 মার্চ নাইকো মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 14,777 কোটি টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে আবাসিক সহ সব ধরনের গ্রাহকের জন্য গড়ে 66% দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠিয়েছে গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো। আগামী সপ্তাহে হতে যাচ্ছে দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমাতেই নেওয়া হয়েছে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব। ফারুক ভুয়া, রবিনের রিপোর্ট। গেল বছর উচ্চ মূল্যের এলএনজি আমদানিকে কেন্দ্র করে শুরু হয় গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড়। সে অনুযায়ী গত জুনে গণশুনানিও করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে নির্বাচনের মাত্র 2.5 মাস আগে গত 16 অক্টোবর বিইআরসির আদেশে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সে আদেশের মাত্র 5 মাসেরও কম সময়ের মধ্যে আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে আবারও গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনে সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 66% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে আবাসিকে 1 চুলার জন্য 750 থেকে বাড়িয়ে 1000 টাকা আর 2 চুলার ক্ষেত্রে 800 থেকে বাড়িয়ে 1200 টাকা করার আবেদন করা হয়েছে। অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রে খাতভেদে 17 থেকে 158% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এসব আবেদনের ওপর গণশুনানি চলবে 11 থেকে 14 মার্চ পর্যন্ত। এলএনজি আসছে তো 500 এমএমসি ঢুকে গেছে, এটাতে কিছুটা প্রাইস আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাই। রিঅ্যাডজাস্টমেন্ট যে করবো তারপরও ভর্তুকি করতে হবে, কারণ কস্টলি, এক্সপেন্সিভ তো আমাদের জন্য। আমি মনে করি এখনও আমাদের কম্পেয়ার টু ইনকাম লেভেল এখনও প্রাইসের দিক দিয়ে আমরা অনেক কাজ করতে হবে। তবে দাম বাড়ানোর আবেদন নাকচের মাত্র 5 মাসের মাথায় আবারও বিইআরসির গণশুনানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। মানুষের পণ্য বা সেবা ক্রেতাকে দেওয়ার পরেই তার কাছে মূল্য দাবি করা যায়, ক্রেতাকে দেওয়ার আগে মূল্য দাবি করা যায় না। এখন পর্যন্ত 750 এমএমসি গ্যাস রেগুলার সরবরাহ হয়নি, এরপরে আবার 750 সরবরাহ হবে, এরকম অজুহাতে দাম পুনর্নির্ধারণের প্রস্তাব গ্রহণ করা বিইআরসির এখতিয়ার বহির্ভূত। সবশেষ 2017 সালের মার্চে গ্যাসের দাম গড়ে প্রায় 23% বাড়ানো হয়। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
দুদকের হটলাইন 106-এ অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে মিলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 8টি খাতে দুর্নীতির সন্ধান। এছাড়া সিভিল এভিয়েশনের 11টি খাতেও দুর্নীতির খোঁজ মিলেছে। দুপুরে বিমান প্রতিমন্ত্রীর হাতে এই বিষয়ে একটি রিপোর্ট হস্তান্তর করেন দুদকের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। প্রতিমন্ত্রী জানান, দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নানা বদনাম আর লোকসানকে সঙ্গে নিয়েই উঠছে বিমান। অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতির পাশাপাশি সম্প্রতি যোগ হয়েছে বিমান ছিনতাইয়ের চেষ্টা, ফেটে যাওয়া চাকা নিয়ে বিমান উড্ডয়ন সহ নানা ছোট বড় দুর্ঘটনা। গত 18 জানুয়ারি সরকারি 14টি প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে কাজ শুরু করা দুদকের 14টি আলাদা দল এরই মধ্যে হানা দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। গত 1 ফেব্রুয়ারি তারা দুর্নীতি অনুসন্ধানে পরিদর্শন করে সিভিল এভিয়েশন কার্যালয়ও। তারই অংশ হিসাবে এবার বিমান মন্ত্রণালয়ে এসে এই খাতের দুর্নীতির চিত্র তুলে ধরেন দুদকের কর্মকর্তারা। প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন দুর্নীতির খতিয়ান। আমাদের কাছে বিভিন্ন ধরনের যে তথ্য পাওয়া যায়, 106-এ অনেক সময় অভিযোগ আসে, আমাদের কাছে অতীত রিপোর্ট থাকে, এই মন্ত্রণালয় সংক্রান্ত বার্ষিক রিপোর্ট, যেখানে দুর্নীতির সম্ভাবনা বেশি, অর্থাৎ দুর্নীতি অতীতে ঘটেছে, এই ধরনের অভিযোগ এবং অভিজ্ঞতাও রয়েছে। সেই ক্ষেত্রগুলো যদি বলি যে বিমান ক্রয় এবং বিমান লিজ খাতে অনেক সময় দুর্নীতি হয়, এইটার দাম বেশি করে এবং যোগসাজস্য হয়, অনেক ধরনের উচ্চ মূল্যের জিনিস কিনতে হয়। দুদকের তালিকায় বিমান বাংলাদেশের দুর্নীতির 8 খাতের মধ্যে রয়েছে বিমান ক্রয় ও বিমান লিজ, গ্রাউন্ড সার্ভিস, কার্গো আমদানি রপ্তানি, এমনকি খাবারের ক্যাটারিং সার্ভিসেও। আর সিভিল এভিয়েশনের ক্রয় খাত, সম্পত্তি ব্যবস্থাপনা, নির্মাণ ও উন্নয়নমূলক কাজ সহ 11 কাজে রয়েছে দুর্নীতি। আমাদের মন্ত্রণালয় থেকে দুর্নীতি বিরোধী সমস্ত কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। যারাই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, তাদের আইনের আওতা সুপর্দ করা হবে। এই ব্যাপারে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। বিমানে দুর্নীতির প্রতিটি খাতের বিপরীতে একটি করে সুপারিশ জমা দিয়ে দুদকের হুঁশিয়ারি, দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে ব্যবস্থা নেবে তারা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অভিযানের তৃতীয় দিনেও বাধার মুখে পড়ল রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদে গঠিত সরকারি টাস্ক ফোর্স। পুরান ঢাকার লালবাগ কেল্লার মোড়ে একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালাতে গেলে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, কোনো বাধাই অভিযান বন্ধ করতে পারবে না। এদিকে আজ 13টি রাসায়নিক কারখানায় গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টাস্ক ফোর্স। অব্যাহত অভিযানের অংশ হিসেবে রোববার সকালে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদে অভিযান শুরু করে সরকারি টাস্ক ফোর্স। লালবাগের একটি প্লাস্টিক কারখানায় অভিযান চলাকালে প্রধান দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দেয় বিক্ষোভরত শ্রমিকরা। কারখানা না সরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় কারখানার ভেতরে আটকা পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ কর্তব্যরত টাস্ক ফোর্স সদস্যরা। আমরা এখানে পানির সংযোগটা বিচ্ছিন্ন করেছি, কিন্তু বিদ্যুৎ বিভাগের যারা এসেছিলেন তারা গাড়িতে করে মই নিয়ে আসেন, মই দিয়ে উপরে উঠে করতে হয়। তাদের এই বিক্ষুব্ধ জনতা তাদের গাড়িটা নাকি ভেঙে দিয়েছে। এটাকেও আমি সরাসরি বাধাগ্রস্ত বলবো না, তারা একটা দাবি তুলেছেন যেন এটা অচিরে বন্ধ করা হয়, তাদেরকে যেন সময় দেওয়া হয়। পরে লালবাগ থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। ক্ষোভ করেছিল, আমরা তাদেরকে বুঝিয়েছি যে অভিযান চলছে, এটা আপনাদের উপকারের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য। এভাবে তাদেরকে বোঝানোর পরে তারা এলাকায় চলে গেছে। এদিন চকবাজার এলাকায় আরও কয়েকটি গুদাম ও কারখানায় অভিযান পরিচালনা করে টাস্ক ফোর্স। এ সময় কয়েকটি রাসায়নিক কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 2 ঘন্টার অভিযান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বাসাবাড়ির বিরুদ্ধে না, আমরা শুধু গোডাউনে ক্ষতিকর দাহ্য পদার্থ যেখানে আছে সেই কারখানা, ঝুঁকিপূর্ণ কারখানা থেকেই শুধু ইউটিলিটি সার্ভিস কাট করতেছে। বাদ বাকি যাদের এই ধরনের গোডাউন আছে, আপনারা অনুগ্রহপূর্বক এগুলি সরিয়ে ফেলেন। 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 71 জন মারা যাবার পরে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম উচ্ছেদে টাস্ক ফোর্স গঠন করে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে বর্জনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে রাজধানীর কামরাঙ্গীচরে হাজী আব্দুল আউয়াল কলেজে নবনির্মিত ভবন ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। এ সময় নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতিও আহ্বান জানান তিনি।
নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে সরকার একটি উন্নত রাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। গণতন্ত্রকে বাদ দিয়ে কেবলমাত্র উন্নয়ন হয় না। যারা গণতান্ত্রিক পথে বাধার সৃষ্টি করে, নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচনকে না বলে নির্বাচনের থেকে দূরে থাকে এবং গণতান্ত্রিক সমস্ত চর্চা থেকে যারা দূরে থাকে। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু নিপা ভাইরাসের কারণে হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তরের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট IEDCR। মৃতদের মধ্যে একজনের দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পায় তদন্ত দল। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসের মাধ্যমে বাকিরাও এই ভাইরাসে আক্রান্ত হন বলে জানানো হয়। তাদের সবার জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্কে সংক্রমণের উপসর্গ ছিল। গত 9 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গায় আবু তাহের নামে একজনের মৃত্যু হয়। পরে 20 ফেব্রুয়ারি ওই পরিবারের আরও 4 জন মারা যান। চট্টগ্রামে আলাদা অভিযানে 700 স্বর্ণের বারসহ 4 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরের সরাইয়ের সোনা পাহাড় এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 60 কেজি ওজনের 600টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 22 কোটি টাকা। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়। এর আগে সকালে চট্টগ্রাম নগরীর CRB এলাকায় একটি প্রাইভেট কার সহ 2 জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে 11.5 কেজি ওজনের 100টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর, জানালেন চিকিৎসক। পরামর্শ করা হয়েছে মাউন্ট এলিজাবেথের প্রতিনিধিদের সঙ্গেও। দেশের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষকে দুষলেন বেগম জিয়া। বললেন, আগের তারিখে তিনি প্রস্তুত থাকলেও আনা হয়নি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চ মূল্যের LNG আমদানি আর ভর্তুকি কমানোর দোহাই প্রতিমন্ত্রীর। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। এবং দুদকের হটলাইন 106-এ অভিযোগের অনুসন্ধানে মিলল বিমান ও সিভিল এভিয়েশনের 19 খাতে দুর্নীতির খোঁজ। প্রতিমন্ত্রীর হাতে প্রতিবেদন, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।